তোমাদের সবাইকে মিস্টিক্যাল বেঙ্গলিতে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আইএসসি বোর্ডের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা তাসের ঘর গল্পটিকে নিয়ে। তো এই ক্লাসে যে বিষয়গুলির উপর আমরা আলোচনা করব সেটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত পরিচিতি, অর্থাৎ লেখক সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানব। তাসের ঘর গল্পটির বিষয়বস্তু ভিত্তিক বিশ্লেষণ, তাসের ঘর গল্পের সারমর্ম আমরা জানব। তাসের ঘর গল্পটির নামকরণের সার্থকতা নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও তাসের ঘর গল্পটির উপসংহার নিয়ে আমরা সবশেষে আলোচনা করব। তো চলো আজকে এই ক্লাসটিকে শুরু করা যাক। ক্লাসটির প্রথমেই আমি বলেছি যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা জানব, অর্থাৎ তার সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে আমরা এই মুহূর্তে অবগত হব। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন বিংশ শতাব্দীর একজন অন্যতম শ্রেষ্ঠ বাঙালি ঔপন্যাসিক ও ছোট গল্পকার। জন্ম ও জন্মস্থান 1898 সালের 23শে জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে তার জন্ম হয়। সাহিত্যকর্ম ও বৈশিষ্ট্য কী ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের? তার সাহিত্য মূলত রাঢ় বাংলার, বিশেষত বীরভূম অঞ্চলের মানুষের জীবনযাত্রা, সমাজ, প্রকৃতি ও মধ্যবিত্তের মনস্তত্ত্ব, ক্ষয়িষ্ণু সামন্ততান্ত্রিক ব্যবস্থা এবং পরিবর্তনশীল গ্রামীণ জীবন অত্যন্ত সার্থকভাবে ফুটে উঠেছে। তিনি একদিকে যেমন সামন্ততন্ত্রের ভাঙন, অন্যদিকে তেমন নগর জীবনের দিকে মানুষের অভিযাত্রা তুলে ধরেছেন। উল্লেখযোগ্য সৃষ্টি তার কালজয়ী উপন্যাসগুলির মধ্যে রয়েছে গণদেবতা, পঞ্চগ্রাম, হাঁসুলিবাকের উপকথা, আরোগ্য নিকেতন ইত্যাদি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে যে পুরস্কারগুলি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল সেগুলো হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার, পদ্মভূষণ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার। তিনি তার সাহিত্য কীর্তির জন্য বহু সম্মান লাভ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার, যেটি তার উপন্যাস গণদেবতার জন্য তিনি পান। এছাড়াও পদ্মভূষণ এবং রবীন্দ্র পুরস্কারও তিনি ভূষিত হন। এখন যে বিষয়টিকে নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে তাসের ঘর গল্পের প্রকাশকাল। তাসের ঘর গল্পটি প্রথম কবে প্রকাশিত হয়েছিল সেই সুনির্দিষ্ট তারিখ নিশ্চিতভাবে বলা কঠিন। তবে গল্পটি 1344 বঙ্গাব্দে ইংরেজি 1937-38 সালের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালান্তর গল্পগ্রন্থে সংকলিত হয়েছিল। প্রকাশের বছর ইংরেজি সাল অনুসারে গল্পটি 1938 সালের আশেপাশে বা তার পূর্বে লেখা ও প্রকাশিত হয়। তো এই বিষয়গুলো আমরা জানলাম। তো যে বিষয়গুলো আমরা জানলাম সেটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত পরিচিতি, তার জন্ম মৃত্যুকাল, তার সাহিত্যকর্মের বৈশিষ্ট্য, তার বিখ্যাত কিছু উপন্যাসের নাম, পুরস্কার এবং তার সম্মাননামা, তাসের ঘর গল্পের সম্ভাব্য প্রকাশকাল সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা আলোচনা করব তাসের ঘর গল্পের বিষয়বস্তুকে নিয়ে। তাসের ঘর গল্পের বিষয়বস্তু ভিত্তিক বিশ্লেষণ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত তাসের ঘর গল্পটি বাঙালি মধ্যবিত্ত সমাজের মনস্তত্ত্ব, মিথ্যা অহমিকার বিষময় ফল এবং দাম্পত্য সম্পর্কের ভঙ্গুরতাকে নিপুণভাবে তুলে ধরেছে। গল্পটি একই সঙ্গে সামাজিক বাস্তবতা ও মানব মনের জটিলতাকে প্রতীকী অর্থে প্রকাশ করে। প্রথম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে গল্পের পটভূমি ও কেন্দ্রীয় চরিত্র। গল্পের কেন্দ্রে রয়েছে এক শান্ত, নম্র এবং সুন্দরী বধূ শৈল। তার শ্বশুরালয় একটি মধ্যবিত্ত পরিবার, যেখানে সামান্য 4 টাকার চায়ের সেটও যত্ন করে রাখা হয়। শৈলর এই সাধারণ সংসারে একটি বড় ত্রুটি তার বাপের বাড়ির প্রতি মাত্রাতিরিক্ত অহমিকা। সেই অহমিকা রক্ষার জন্য অবলীলায় মিথ্যা কথা বলার অভ্যাস। দ্বিতীয় যে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মিথ্যা অহমিকা ও বাস্তব থেকে পালায়ন। শৈলর মিথ্যাচার ছিল তার চরিত্রের মূল দুর্বলতা। তার বাপের বাড়ি এলাহাবাদের কন্ট্রাক্টারি ব্যবসার যে অতিরঞ্জিত বর্ণনা সে শ্বশুরবাড়িতে দিত, তা ছিল মূলত তার ইনফেরিয়রিটি কমপ্লেক্স ঢাকার একটি চেষ্টা। সে তার কল্পনার জগৎকে বাস্তবের চেয়ে বড় করে তুলে ধরেছিল। গল্পের চরম মুহূর্ত আসে যখন সে কলকাতার ধনী অতিথিদের সামনে তার স্বামী অমর শ্বশুরের কাছ থেকে যখন তখন টাকা ধার নেন বলে মিথ্যা বলে। এই মিথ্যা কথাটি শুধুমাত্র তার স্বামীর মর্যাদাকেই নয়, বাইরের লোকেদের সামনে তার শাশুড়িকেও
চরমভাবে অপমানিত করে। শৈলর এই আচরণ তার ব্যক্তিগত সমস্যা থেকে পারিবারিক সংকটে পরিণত হয়। এরপর যে পয়েন্টটি আসে সেটা হচ্ছে তাসের ঘর ভেঙে যাওয়া। মিথ্যাচারের এই জাল বেশি দিন টিকে থাকতে পারেনি। অমর বাড়ি ফিরলে শাশুড়ির জিজ্ঞাসাবাদের মুখে শৈল মিথ্যা কথাটি স্বীকার করে নিলে অমর তীব্রভাবে আঘাত পায় ও অপমানিত বোধ করে। শৈলর মিথ্যা অহমিকার উপর দাঁড়িয়ে থাকা তাদের দাম্পত্য জীবনের সুখ ও শান্তি মুহূর্তের মধ্যে ভেঙে যায়। এর ফলস্বরূপ অমর সেই রাতেই শৈলকে তার বাপের বাড়ি নির্বাসনে পাঠিয়ে দেয়। এই পতনই গল্পের নামকরণের সার্থকতা প্রমাণ করে। মিথ্যার উপর গড়া সংসার তাসের ঘরের মতোই সামান্য আঘাতেই চুরমার হয়ে যায়। অনুশোচনা ও মানবিকতার প্রত্যাবর্তন। নির্বাসনে গিয়েও শৈল তার দেওরের কাছে বাপের বাড়ির আড়ম্বরের কথা মিথ্যা বলে। তবে গল্পের মোড় ঘরে শৈলর বাবা মহেন্দ্রবাবুর একটি চিঠিতে সেই নিরীহ বাবা তার মেয়ের অপরাধ স্বীকার করে নিলেও চিঠির শেষে শৈলর বলা মিথ্যা কথাগুলি অমর ও তার ভাইদের উন্নতি বিশ্বাস করে যে আনন্দ প্রকাশ করেন তা শাশুড়ির মনকে স্পর্শ করে। শাশুড়ির মন থেকে সব ক্রোধ দূর হয় এবং তিনি পুত্রবধূকে লক্ষ্মী বলে আখ্যা দিয়ে ফিরিয়ে আনার জন্য অমরকে চিঠি লেখেন। গল্পের শেষ দৃশ্যে অমর যখন শৈলকে আনতে যায় তখন সে শৈলের লেখা একটি চিঠি পায়। সেই চিঠিতেও শৈল অমরকে একটি বড় মাছ নিয়ে যেতে বলে, কারণ তার বাপের বাড়িতেও শ্বশুর বাড়ির মিথ্যা প্রশংসা করেছে। এই চিঠি প্রমাণ করে যে মিথ্যা বলার স্বভাব শৈলর এখনো পুরোপুরি যায়নি। তবে স্বামীর হাতে ধরা পড়ে সে যখন বিছানায় মুখ গুঁজে কাঁদে তখন তার এই কান্নার মধ্য দিয়ে তার অনুশোচনা এবং বাস্তবকে মেনে নেওয়ার প্রাথমিক আভাস পাওয়া যায়। তাই সবশেষে বলা যায়, তাসের ঘর গল্পটি একটি গভীর মনস্তাত্ত্বিক সত্যকে তুলে ধরে। মিথ্যা এবং অহংবোধ মানুষকে সাময়িকভাবে সন্তুষ্ট দিলেও জীবনের ভিত তৈরি করতে পারে না। তারাশঙ্কর দেখিয়েছেন কিভাবে মানবিক ভালোবাসা এবং সত্যের উপলব্ধি একটি ভাঙা সম্পর্ককে আবার জোড়া লাগানোর সুযোগ দেয়। শৈলর মতো সাধারণ মানুষের এই দুর্বলতা ও তার পরিণতি এই গল্পকে একটি চিরন্তন মানবিক আবেদন দান করেছে। তাহলে এই গেল গল্পটির বিষয়বস্তু ভিত্তিক বিশ্লেষণ। এখন আমরা আলোচনা করব তাসের ঘর গল্পের সারমর্মকে নিয়ে। তাসের ঘর গল্পের সারমর্ম। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তাসের ঘর গল্পটি একটি মধ্যবিত্ত পরিবারের বধূ শৈল এবং তার বাপের বাড়ির প্রতি মাত্রাতিরিক্ত অহমিকা ও মিথ্যাচারের করুণ পরিণতিকে কেন্দ্র করে রচিত। শৈলর মিথ্যা অহমিকা। গল্পের নায়িকা শৈল ছিল বিনয়ী, নম্র এবং সুন্দরী, কিন্তু তার একটি বড় দুর্বলতা ছিল, সে কথায় কথায় তার বাপের বাড়ির অতিরঞ্জিত প্রশংসা করত এবং মিথ্যা তথ্য দিয়ে তার শ্বশুরবাড়ির লোকজনের কাছে নিজেকে এবং তার বাপের বাড়িকে বড় প্রমাণ করতে চাইত। গল্পের ঘটনা প্রবাহ অনুসারে বোঝা যায় যে কলকাতা প্রবাসী হরেনবাবুর বাড়ির মহিলারা বেড়াতে এলে শাশুড়ি তার দামি চায়ের সেটটি বের করতে বলেন। শৈল জানায় একটি কাপ সে ভেঙে ফেলেছে। পরে জল খাবার তৈরির সময় সে তার বাপের বাড়ির আড়ম্বরের কথা, যেমন শুধু বড় মাছ খাওয়া, আফগানিস্তান থেকে বিশেষ শিং আসা, কাবুলিওয়ালারা এসে ফল বাদাম দিয়ে যাওয়া ইত্যাদি শাশুড়ি ও ননদের কাছে ক্রমাগত বলে চলে। কলকাতার ধনী অতিথিদের সামনে শৈল ও তার বাপের বাড়ি এলাহাবাদের বড় কন্ট্রাক্টারি ব্যবসা, বাবার বিলাসিতাহীন জীবনযাপন, দাদার বিরাট পড়াশোনার বাতিক এবং সব থেকে গুরুত্বপূর্ণ তার স্বামী অমরের যখন যখন দরকার হয় তখন তখন শ্বশুরের কাছ থেকে টাকা নেওয়ার মিথ্যা কথা বলে। এই মিথ্যা কথাগুলি শাশুড়িকে বাইরের লোকেদের সামনে অপমানিত করে। শাশুড়ি তখন অমরকে জিজ্ঞেস করবেন বলে স্থির করেন। মিথ্যার পরিণতি কি হয়? তাসের ঘর ভেঙে যায়। কিরকম? এই ঘটনার দিন দশেক পর অমর বাড়ি এলে তার শাশুড়ি সেই টাকার কথা জিজ্ঞাসা করেন। অমর চরমভাবে অপমানিত হয়ে রেগে যায় এবং জানতে চায় কোন হারামজাদা বা হারামজাদি এই কথা বলেছে। শাশুড়ির প্রশ্নে বিহ্বল শৈল উত্তর দেয়, হ্যাঁ বাবা, দেন তো। অমরের মাথা দেওয়ালে ঠুকে ফেলার মতো অবস্থা হয়। ফলস্বরূপ মিথ্যা ও অহমিকার তাসের ঘর ভেঙে যায় এবং সেই রাতেই শৈলকে তার দেওরের সঙ্গে নির্বাসন দিয়ে এলাহাবাদে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এর ফলে কি হয় না, বাস্তবতার মুখোমুখি হয় শৈল। বাপের বাড়ি পৌঁছে শৈল দেখে তার মাও তার স্বামীর উপার্জন কমে যাওয়ায় এবং ছোট মেয়ের বিয়ের খরচের চিন্তায় আছেন। শৈল তার দেওরের দ্রুত চলে যাওয়ার কারণেও মিথ্যা বলে যে
খুব জরুরি কাজের জন্য সিমলেতে যাওয়া। তার দাদা ঘরে ঢোকে জোরেই পাড়, খদ্দরের ধুতি এবং গোলফ্রেক সিগারেট হাতে। তৈল এইবারে তার দাদার কাছেও শ্বশুরবাড়ির অতিরঞ্জিত প্রশংসা করে। এরপর আসে তৈল এবং অমরের মিলন এবং তা থেকে শিক্ষা নেওয়া। তাহলে পয়েন্ট হিসাবে বলা যায় যে মিলন ও শিক্ষা। 2 মাস পর শৈলর নিরীহ বাবা মহেন্দ্রবাবু বেয়ানকে চিঠি লেখেন। চিঠিতে তিনি শৈলর অপরাধকে স্বীকার করে নেন এবং শেষে অমর ও তার ভাইদের উন্নতি, যা শৈল তাকে বলেছিল, সম্পর্কে আনন্দ প্রকাশ করেন। বাবার এই চিঠি পড়ে শাশুড়ির মন থেকে সব ক্রোধ দূর হয় এবং শৈলের প্রতি স্নেহ জেগে ওঠে। শাশুড়ি অমরকে লিখে দেন যে শৈলকে যেন শীঘ্র ফিরিয়ে আনা হয়। শৈলকে আনতে এসে অমর একটি চিঠি পায়। সেখানে শৈল তাকে বড় মাছ নিয়ে আসতে বলেছিল, কারণ সে বাপের বাড়িতেও মিথ্যা বলেছিল এবং ঝুটা মুক্তোর মালার কথাও লেখে। যখন অমর এই বিষয়গুলো নিয়ে জানতে চায়, শৈল তখন বিছানায় মুখ গুঁজে কাঁদতে থাকে। এই গল্পে শৈলর আত্মমর্যাদা রক্ষার জন্য বারবার মিথ্যা বলার প্রবণতা এবং তার ফলস্বরূপ একটি আপাত শান্ত সংসার কিভাবে তাসের ঘরের মতো মুহূর্তের মধ্যে ভেঙে গেল, সেই চিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের শেষে শৈলর অনুতাপ এবং বাস্তবকে মেনে নেওয়ার আভাস পাওয়া যায়। তাহলে এবার আমরা আলোচনা করব তাসের ঘর গল্পের নামকরণের সার্থকতা নিয়ে, যে তাসের ঘর গল্পর নামকরণ কতটা সার্থক হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। গল্পের নামকরণ সম্পূর্ণভাবে রূপকধর্মী এবং সার্থক। তাসের ঘর নামটি গল্পের কেন্দ্রীয় ভাব, মূল চরিত্র শৈলীর মনস্তত্ত্ব এবং ঘটনার পরিণতিকে অত্যন্ত প্রতীকী অর্থে তুলে ধরে। যেমন প্রথম পয়েন্টটি দেখো, রূপক ও প্রতীকী অর্থ। তাসের ঘর কি? তাস দিয়ে তৈরি একটি ঘর দেখতে বাইরে থেকে সুন্দর বা মজবুত লাগলেও এর কোনো ভিত্তি থাকে না। এটি চরম ভঙ্গুর এবং সামান্য আঘাতেই তা চুরমার হয়ে যায়। গল্পের সাথে সাদৃশ্য, শৈলর সংসার এবং তার অহমিকার জগৎ ছিল এই তাসের ঘরের মতোই। তার জীবন দাঁড়িয়েছিল মিথ্যা, অতিরঞ্জন এবং আত্মপ্রবঞ্চনার ভঙ্গুর ভিত্তির উপর। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে ঘটনার সাদৃশ্য, যেটিকে ইংরেজিতে বলে ইভেন্ট করেসপন্ডেন্স। নামকরণটি গল্পের ঘটনাক্রমে সরাসরি যুক্ত। যেমন তাসের ঘরের বৈশিষ্ট্য এবং গল্পের ঘটনা ও পরিণতি কি হয়। প্রথম পয়েন্টটি হচ্ছে ভিত্তিহীনতা। বিষয়টা কিরকম না, শৈলর বাপের বাড়ির আড়ম্বর বা তার স্বামীর আর্থিক সক্ষমতা নিয়ে বলা সব কথাই ছিল মিথ্যা, যার কোনো বাস্তব ভিত্তিই ছিল না। এরপরের পয়েন্টটি লেখা আছে মুহূর্তের পতন। কেমন সেটা? তাসের ঘর যেমন মুহূর্তে ভেঙে যায়, তেমনি শৈলর মিথ্যা অহমিকার জাল এবং তার ওপর দাঁড়িয়ে থাকা দাম্পত্য জীবনও এক রাতেই ভেঙে চুরমার হয়ে যায়। স্বামীর কাছে মিথ্যা ধরা পড়তেই তার নির্বাসন ঘটে। এর পরের পয়েন্টটি আছে সতর্কবার্তা। এই নামকরণটি পাঠককে শৈলর জীবনের অস্থিরতা এবং অনিশ্চিত পরিণতির বিষয়ে প্রথম থেকেই একটি ইঙ্গিত দিয়ে রাখে। তাহলে এই গেল দুটো পয়েন্ট। এরপরে আসি তৃতীয় পয়েন্টে, যেটি হচ্ছে কেন্দ্রীয় চরিত্রের মনস্তত্ত্ব, সেন্ট্রাল ক্যারেক্টার সাইকোলজি। নামকরণটি শৈলর দুর্বলতাকেও তুলে ধরে। কিরকম না, শৈল তার আত্মমর্যাদা এবং অহংকার বজায় রাখার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছিল। সে চেয়েছিল তার জীবনকে একটি সুন্দর তাসের ঘরের মতো সাজিয়ে রাখতে, যেখানে কেউ তার মধ্যবিত্ত জীবনযাত্রার দৈন্যতা দেখতে পাবে না। কিন্তু সে বুঝতে পারেনি মিথ্যা দিয়ে তৈরি করা কোনো সম্পর্কই স্থায়ী হতে পারে না। তাই উপসংহারে বলা যায়, তাসের ঘর নামটি শুধু একটি উপমা নয়, এটি গল্পের মূল ভাবনার প্রতীক। এটি প্রমাণ করে যে জীবনের ভিত্তি যদি সত্য ও বাস্তবের উপর প্রতিষ্ঠিত না হয়, তবে সেই সাজানো সংসার সামান্য আঘাতেই ভেঙে যেতে বাধ্য। তাই গল্পটির নামকরণ সর্বতোভাবে সার্থক হয়েছে। তাহলে আমরা গল্পটির সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেলাম। এখন আমরা কি বলবো উপসংহার হিসাবে? না, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তাসের ঘর গল্পটি শুধুমাত্র একটি পারিবারিক সংঘাতের কাহিনী নয়, এটি মানব চরিত্রের জটিলতা এবং মিথ্যা অহমিকার করুণ পরিণতির একটি গভীর মনস্তাত্ত্বিক দলিল। উপসংহারে তাই বলা যায়, মিথ্যার ভঙ্গুরতা ও নামকরণের
সার্থকতা। শৈল তার বাপের বাড়ির মর্যাদা এবং নিজের আত্মসম্মান রক্ষার জন্য যে মিথ্যার জগৎ তৈরি করেছিল তা ছিল ভিত্তিহীন। গল্পটি প্রতীকী অর্থে প্রমাণ করে যে জীবনের ভিত্তি যদি সত্যের উপর প্রতিষ্ঠিত না হয় তবে সেই সাজানো সংসার তাসের ঘরের মতোই এক মুহূর্তের আঘাতে চুরমার হয়ে ভেঙে যায়। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে চরিত্রের পরিণতি ও শিক্ষা। যদিও শৈলকে নির্বাসনে যেতে হয় এবং তার সাজানো জীবন ভেঙে যায়, তবুও গল্পের শেষে মানবিকতা জয়ী হয়েছে। শাশুড়ির ক্রোধ দূর হওয়া এবং পিতৃতুল্য মহেন্দ্রবাবুর সরলতা সম্পর্কের বাঁধনকে নতুন করে জুড়তে সাহায্য করে। শৈলর শেষ দৃশ্যের কান্না প্রমাণ করে যে সে হয়তো মিথ্যা বলার অভ্যাস সম্পূর্ণ ত্যাগ করতে পারেনি, কিন্তু সে ভুলের জন্য অনুশোচনা করতে শিখেছে। সর্বশেষ পয়েন্টটি হচ্ছে সর্বজনীন বার্তা। সবার জন্য যে বার্তা এই গল্পটির মধ্যে রয়েছে সেটি হচ্ছে গল্পটি শেষ পর্যন্ত পাঠককে এই বার্তায় মধ্যবিত্ত জীবনে অহমিকা ও আত্মমর্যাদার আকাঙ্ক্ষা থাকলেও সে আকাঙ্ক্ষা পূরণের জন্য মিথ্যাচার কখনো গ্রহণযোগ্য হতে পারে না, যার অভাবে জীবনের সুন্দরতম ঘরও নিমিষে ভেঙে যেতে পারে। অতএব তাসের ঘর গল্পটি একটি নেতিবাচক ফল দিয়ে শুরু হলেও শেষে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে শেষ হয়। আশা করছি এই আলোচনা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করবে। তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, পড়াশোনায় থেকো।